শুরু করছি আজকে লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.2 এর লেকচার 2। সো গত ক্লাসে আমরা 3-এর 1 পর্যন্ত অঙ্ক করেছিলাম এবং থিওরিও আলোচনা করেছিলাম, বেসিক কিছু জিনিস। আজকে আমরা 3-এর 2 থেকে শুরু করব। 3-এর 2 এর প্রশ্ন পড়ি। 3-এর 2 প্রশ্ন পড়ি। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে এবি একটি সরলরেখা, যে সরলরেখাটি পি এবং কিউ বিন্দুতে দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত করা হয়। এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। গতকালকে আমরা যতগুলো অঙ্ক করেছি গত ক্লাসে, যত জায়গায় আমরা আলফা এবং বিটা লিখেছি তারপরে কিছু একটা ক্যালকুলেশন করেছি, রাইট? তারপরে কিছু একটা ক্যালকুলেশন করেছি, বিটা লিখে তারপরে কিছু একটা ক্যালকুলেশন করেছি। যত জায়গায় এরকম কাজ করেছি সব জায়গায় আমাদের ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে হবে। এটা আমি গত ক্লাসে ভুল করেছি। আবারও বলতেছি, যত জায়গায় আমরা বিন্দুর ভুজ এবং কোটি নির্ণয় করেছি তত জায়গায় আমাদের ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে হবে। প্রথমেই এটা বলে নিলাম। ওকে, এখন এবি একটি সরলরেখা। সো আমরা চিত্রটা অঙ্কন করি, তারপরে আমরা বর্ণনাটা লিখি। এবি একটি সরলরেখা, এখানে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি আলফা 1, বিটা 1, এবং বি একটি বিন্দু যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি আলফা 2, বিটা 2। এই হচ্ছে এবি সরলরেখা। যে এবি সরলরেখাটা পি 3,3 এবং কিউ 8,5, পি 3,3, পি 3,3 এবং কিউ 8,5 বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। পি এবং কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, ঠিক আছে? তো আগে কি দেওয়া ছিল? এবি দেওয়া ছিল। তাড়াতাড়ি বসেন। আগে কি দেওয়া ছিল? এবি দেওয়া ছিল, আমরা পিকিউ বের করেছি। এখন আমাদের পিকিউ দেওয়া আছে, এবি বের করতে হবে। ওকে, ফাইন। তাহলে এখন একটা বুঝি, যেহেতু সমত্রিখণ্ডিত হয়েছে তার মানে ডেফিনেটলি এদের প্রত্যেকটির অনুপাত সমান। তার মানে এটাও 1, এটাও 1, এটাও 1, রাইট অর রং? এখন সমত্রিখণ্ডিত হয়েছে যেহেতু, কিন্তু এখানে আমরা সমত্রিখণ্ডনের বা অনুপাতের সূত্র ব্যবহার করব না। আমরা তাহলে কি ব্যবহার করব? খেয়াল করি। আমরা গতকালকে মধ্যবিন্দুর সূত্র দিয়ে কাজ করেছি, ইয়েস অর নো? দেখো, এখন আমি যদি শুধুমাত্র এ আর কিউ এতটুকু চিন্তা করি এবং মাঝখানে যদি আমি পি বিন্দুটাকে ধরি, তাহলে এখন চিন্তা করো, এ কিউ রেখাটার পি বিন্দু কি মধ্যবিন্দু কিনা? এ কিউ রেখাটার পি বিন্দু কি মধ্যবিন্দু? তাহলে তিনটা বিন্দুর, এ বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দুর মধ্যে একটা বিন্দু জানি না, সেটা আমরা বের করতে পারি, রাইট? মনোযোগ দেই, পারি। আবার আমরা পি বিন্দু, বি বিন্দু, পিবি এর মধ্যে কিউ কি আমার মধ্যবিন্দু? তাহলে পিবি এর মধ্যে পি বিন্দু আমি জানি, কিউ বিন্দু আমি জানি, বি বিন্দু আমি জানি না। তাহলে কি আমরা মধ্যবিন্দু সূত্র ব্যবহার করি আমরা বি বিন্দুর মান বের করতে পারি কিনা? তাহলে আবার একটা জিনিস রিপিট করি, গত ক্লাসে যত জায়গায় আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি ভুজ এবং কোটি নির্ণয় করার ক্ষেত্রে, তত জায়গায় আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন ব্যবহার করবো। ওটা ভুল ছিল, কারেকশন করি। যত জায়গায় ইকুয়াল চিহ্ন ছিল তত জায়গায় কি হবে? ইকুইভ্যালেন্ট। বিন্দুর স্থানাঙ্ক, ভুজ, কোটি সব জায়গায় আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন ব্যবহার করতে হবে, ইকুয়াল চিহ্ন ব্যবহার করা যাবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে এখন আমরা যেটুকু বর্ণনা লিখে বুঝাইছি সেটুকু লিখে ফেলি। মনে করি বলেন। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট। ভুজ, কোটি, আলফা বিটা মানে কি? ভুজ কোটি। মধ্যমানের ক্ষেত্রে ওটাও তো ভুজ কোটি, কোনো একটা বিন্দুর ভুজ কোটি। সো ওখানেও আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন ব্যবহার করব। ওকে, সবগুলা পরে কইরো, আগে এদিকে মনোযোগ দেই। মনে করি এ আলফা 1, বিটা 1 এবং বি আলফা 2, বিটা 2 এর এবি বিন্দু দুটির সংযোগ রেখাংশ পি 3,3 এবং কিউ 8,5 বিন্দুতে
সম ত্রিখণ্ডিত হয়। সো চিত্র এবং বর্ণনা লেখা শেষ। এখন আমরা যেহেতু এটা অন্য রকমের, তো আমরা এ কিউ নিয়ে কাজ করব। তাহলে আমরা এখন বলতে পারি এখন এ কিউ রেখার ক্ষেত্রে এ কিউ রেখার ক্ষেত্রে পি বিন্দু মধ্যবিন্দু, পি বিন্দু মধ্যবিন্দু। ফাইন। তাহলে পি বিন্দু যেহেতু মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কত? 3। তাহলে এই যে আমরা এখানে লিখব, সুতরাং 3 ইকুইভ্যালেন্ট আলফা 1 প্লাস 8 ডিভাইডেড বাই 2, আলফা 1 প্লাস 8 ডিভাইডেড বাই 2, দেন 3 ইকুইভ্যালেন্ট বিটা 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর গুণ করি। হ্যাঁ, আলফা 1 প্লাস 8 ইকুইভ্যালেন্ট 6, দেন আলফা 1 ইকুইভ্যালেন্ট মাইনাস 2। ঠিক আছে, সিমিলারলি বিটা 1 প্লাস 5 ইকুইভ্যালেন্ট 6, সো বিটা 1 ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট 1। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি। তো আমরা এভাবে লিখতে পারি, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক -2, +1। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এ কিউবের ক্ষেত্রে নির্ণয় করে ফেলছি। এখন আমরা কি করব? পি বা পিবি, আবার পিবি রেখার ক্ষেত্রে কিউ বিন্দুটি মধ্যবিন্দু, পিউ বিন্দুটি মধ্যবিন্দু। তাহলে কিউ বিন্দুটি যেহেতু মধ্যবিন্দু, তাহলে কিউ বিন্দু কত? 8 ইকুইভ্যালেন্ট। সো 3 প্লাস আলফা 2 বাই 2, দেন 5 ইকুইভ্যালেন্ট 3 প্লাস বিটা 2 বাই 2। আর গুণ করলে 3 প্লাস আলফা 2 ইকুইভ্যালেন্ট 16, সুতরাং আলফা 2 ইকুইভ্যালেন্ট 13। সিমিলারলি 3 প্লাস বিটা 2 ইকুইভ্যালেন্ট 10, সুতরাং বিটা 2 ইকুইভ্যালেন্ট 7। তাহলে আমরা আলফা 2 বিটা 2 এর মান নির্ণয় করলাম। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক 13,7। শেষ। 3-এর 2 নম্বর আমাদের দ্রুত শেষ করব। আচ্ছা, এই চ্যাপ্টারের যদি কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে, তাহলে সেটা আসবে 4 নম্বর অঙ্ক, প্রথমেই বলি। এবং আমার পরীক্ষাতেও আমি 4 নম্বর অঙ্ক করতে দিব, এটাও বলে দিলাম। তাহলে বুঝতেই পারতেছো 4 নম্বর অঙ্কের গুরুত্বটা কত। ঠিক আছে, ওকে। তাহলে 4-এর 1 প্রশ্নটা বুঝি, চিত্র আঁকি। কি বলতেছে? এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ এবি, এ এবং বি। তাহলে এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দু হচ্ছে -2,4, বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দু হচ্ছে 4,-5। এখন এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো, সি পর্যন্ত সি বিন্দুর স্থানাঙ্ক জানি না, তাহলে এখানে ধরে নিই এটা আলফা, বিটা। তাহলে এবি আমার 2টা বিন্দু দেওয়া আছে, এবি সরলরেখা তৈরি করা হয়েছে, এবি সরলরেখাকে বর্ধিত করা হয়েছে সি বিন্দু পর্যন্ত, যেন কি বলা হচ্ছে, এবি = 3BC হয়।
এবি সমান সমান কী হয় 3BC। তাহলে লিখো না এখনই, বুঝাই, সিম্পল চিন্তা করো। এবি ইজ ইকুয়ালস টু যদি 3BC হয়, এখন বিসি দ্বারা আমরা এটাকে ভাগ করে ফেলি, তাহলে এবি ডিভাইডেড বাই বিসি ইজ ইকুয়ালস টু এটা কি 3 ডিভাইডেড বাই 1 হয়ে যায় না? সিম্পল চিন্তা করো। তাহলে আমি যদি অনুপাতে প্রকাশ করি এবি ইজ টু বিসি ইজ ইকুয়ালস টু 3:1 হয় কি না? এখন তাহলে আগে বোঝো, তাহলে যেহেতু এখানে বিভক্তটা কে হচ্ছে, বি বিন্দুটা বিভক্ত হচ্ছে, বিভক্ত কে হচ্ছে দেখো, তাহলে আমি বলতে পারি না এসি সরলরেখাটি বি বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, বলা যায় এসি সরলরেখাটি বি বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, বলা যায়। ওকে, এটা দিয়ে করলেও হবে। আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র ব্যবহার করে বি বিন্দু তো জানেই, আমরা সি বিন্দুর মান বের করে ফেলতে পারবো, যেভাবে আমরা মধ্যবিন্দুগুলো বের করেছি। কিন্তু এইখানে এইটাকে আরেকটু এক্সট্রিম লেভেলে যে চিন্তা করা হয়, সামনে এই চিন্তাটা লাগবে। দেখো আমার এইখানে সি বিন্দুটা কি বহির্বিন্দু না? তাহলে লজিক্যালি এটা বহির্বিভক্তিকরণের সূত্র দিয়ে করা উচিত। অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে করলেও অঙ্ক হবে, কিন্তু বহির্বিভক্তিকরণের সূত্র দিয়ে করা উচিত। রাইট অর রং? ওকে ফাইন। তাহলে বহির্বিভক্তিকরণের সূত্র দিয়ে যদি করতে হয়, আমরা কি এইখানে এই 3:1 নিলে হবে না? তো কারণ মনোযোগ দিয়ে বুঝি, বহির্বিভক্তিকরণ মানে কি, আমার প্রদত্ত যে দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দু থেকে বাইরের বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমার প্রদত্ত বিন্দু দুইটা কোনটা? এবি। তাহলে এ থেকে আমার এই টার্গেটেড বিন্দুটার দূরত্ব এবং বি থেকে এই টার্গেটেড বিন্দুটার দূরত্ব, ইয়েস অর নো? রাইট। আচ্ছা, তাহলে এ থেকে এই বিন্দুটার দূরত্ব কি 3 হবে না 4 হবে? 4 হবে। আর এইটা তো 1 থেকে যাবে। তাহলে আমাদের এখন কথাটা কি দাঁড়ায়? তাহলে কথাটা দাঁড়ায় এবি সরলরেখাটি সি বিন্দুতে 4:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। এবি সরলরেখাটি সি বিন্দুতে 4:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। এভাবে করলেও অঙ্ক হবে। কথাটা কি বুঝতে পারছি? কিন্তু তাহলে এই যে 4টা কোত্থেকে আসলো, এটা আমার অঙ্কতে দেখাইতে হবে না স্যারকে? আমার তো 3:1 আছে, এটা তো বুঝলাম, এইভাবে আমরা নির্ণয় করছি। তাহলে 4:1টা আমাকে দেখাইতে হবে। এই দেখানোর জন্যই আমরা এখানে করি হচ্ছে শুধু যোজনটা করি। কি করি? শুধু যোজনটা করি। কোথায় শুধু যোজনটা করি? এই লাইনে এসে খেয়াল করো, এই লাইনে এসে আমি যদি শুধু যোজন করি, শুধু যোজন করা মানে জানি উভয় পক্ষে 1 যোগ করা, শুধু বিয়োজন করা মানে কি উভয় পক্ষে 1 বিয়োগ করা, জানি এটা। আচ্ছা, তাহলে আমি যদি এখানে 1 যোগ করি আর এখানে যদি 1 যোগ করি, তাহলে এই এ বি আর বিসি কী হয়? যোগ হয়ে এখানে কি হয়ে যায়? এসি হয়ে যায়, ডিভাইডেড বাই কি থাকে? বিসি। 3 আর এখানের 1, এখানে চলে এসে 3 আর 1-এ কত হয়ে যায়? 4/1। তাহলে এইটুকু এক্সট্রা কাজ, এই দুইটা লাইনের এক্সট্রা কাজ আমাকে বর্ণনার মধ্যে আনতেই হবে যদি আমি বহির্বিভক্তিকরণ দিয়ে করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, স্যার অন্তর্বিভক্তিকরণ দিয়ে যদি হয়েই যায়, বহির্বিভক্তিকরণ লাগবে কেন? লাগবে, দ্যাটস ওয়ে এটা আলোচনা করলাম। সামনে গেলেই দেখবো যে এটা লাগবে। কথা কি বুঝাতে পারছি? কথা কি বুঝাতে পারছি? ফাইন, বর্ণনা শুরু করি। বর্ণনা শুরু করি। খেয়াল করি, মনে করি a -2,3, b 4,-5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ c α, বিটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখা। আচ্ছা, সংযোগ রেখাংশকে আমরা বর্ধিত করেছি। সংযোগ রেখাংশকে সি বিন্দু, সি α, বিটা, সি α, বিটা বিন্দু পর্যন্ত বর্ধিত করায় AB ইজ ইকুয়ালস টু 3BC হয়। AB ইজ ইকুয়ালস টু 3BC হয়। তাহলে এখন আমরা এখানে সেই কাজটা করব। ফাইন,
যেটা আমরা রাফে করছি, AB ডিভাইডেড বাই BC ইজ ইকুয়ালস টু 3/1। যোজন করব, AB ডিভাইডেড বাই BC প্লাস 1 equals to 3/1 plus 1. So AB plus BC by BC 3 plus 1 by 1. So AC by BC equals to 4/1. সুতরাং AC is to BC equals to 4:1. সুতরাং AB সরলরেখাটি সি বিন্দুতে বর্ধিত করায় সি বিন্দুতে 4:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। আচ্ছা, ওকে, সুতরাং এসি রেখাটি সি বিন্দুতে 4:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। ওকে, তাহলে বহির্বিভক্ত হয়েছে। তাহলে এখন বলো M1 কত? 4, M2 কত? 1, x1 কত? -2, মানে x1 y1 এটা, x2 y2 এটা। সূত্র জানি, তাহলে এখন আমরা লিখব সুতরাং আলফা ইকুইভ্যালেন্ট M1 ইন্টু x2। M1 কত? 4 ইন্টু x2 কত? 4, সূত্রের মাইনাস M2 কত? 1 ইন্টু x1 কত? -2 ডিভাইডেড বাই M1 মাইনাস M2 তথা 4 - 1। সিমিলারলি আমরা বিটা এর মান বের করব। বিটা ইকুইভ্যালেন্ট M1 অ্যাগেইন 4 ইন্টু y2 কত? 5, হ্যাঁ -5 সূত্রের মাইনাস M2 হচ্ছে 1 আর এখানে হচ্ছে y1 হচ্ছে 4 - 1। দেন এখানে আমরা 16 প্লাস 2/3, এখানে আমাদের -20 -4/3, সো এখানে আমাদের 18/3, দ্যাট মিনস 6। এখানে আমাদের -24/3, দ্যাট মিনস -8। সুতরাং সি বিন্দুটির স্থানাঙ্ক 6, -8। বুঝতে পারছি? 4-এর 2 নাম্বার প্রশ্ন করি। 4-এর 2 নাম্বারটা নিজেরা করব। আগে আমার বোর্ডের দিকে তাকাই। 4-এর 2 নাম্বার নিজে করব, বাট আগে বোর্ডের দিকে তাকাই। বুঝো কি বলছে? এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, 4-এর 2 নাম্বার, এই হলো এবি। এ কত? -4 বি কত? বি হচ্ছে 3, -2। এখন এটাকেও সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে কিসে? আলফা, বিটায় বর্ধিত করা হয়েছে। শর্তটা কি বলো? 3AB = 2BC। ফাইন, সেম কিনা? এই যে 3AB = 2BC, তাহলে এটাকেও কি সেম প্রসেসে করবো কিনা? এটাকে যদি আমরা আড়াআড়িভাবে চেঞ্জ করি তাহলে AB ডিভাইডেড বাই BC ইজ ইকুয়ালস টু 2/3। আমরা যদি এটাকে যোজন করি, উভয় পক্ষে 1 যোগ করি, এখানে একটা 1 যোগ, এখানে একটা 1 যোগ, তাহলে উপরে কি আসবে? AC বাই BC ইজ ইকুয়ালস টু 5/3। তাহলে সুতরাং AC ইজ টু BC ইজ ইকুয়ালস টু 5:3, অর্থাৎ AB সরলরেখাটি সি বিন্দুতে 5:3 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। বুঝতে পারছি? করেন এটা 4-এর 2 বর্ণনা সহ দ্রুত।
ওকে, সো এখন আমরা 5 নাম্বার শুরু করতে যাচ্ছি। 5 নাম্বার ম্যাথটার মধ্যে 3-4টা ক্যাটাগরি আছে, মানে 3টা পার্ট। এখানে আমাকে অন্তর্বিভক্তিকরণ বের করতে হবে, বহির্বিভক্তিকরণ বের করতে হবে, মধ্যবিন্দু বের করতে হবে, 3টা জিনিসই বের করতে হবে। সো প্রশ্নটা পড়ি। এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ কিউ বিন্দু এবং আর বিন্দু দুইটি 2:1 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ করে। আসো প্রশ্নটাকে আগে ভাঙি, প্রশ্নটাকে আগে স্টেপ বাই স্টেপ ভাঙি। সো আমরা যখনই কোনো একটা কমপ্লেক্স সৃজনশীল পাবো বোর্ড পরীক্ষায়, মনোযোগ দিয়ে শুনো, যখনই কোনো কমপ্লেক্স সৃজনশীল পাবো এরকম, আমরা তখন প্রশ্নটাকে পুরোটা পড়বো তো একবার অবশ্যই, পড়ে তারপরে তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো। এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, কত দেয়া আছে 8,10। আচ্ছা ভালো কথা, এই হচ্ছে আমার এ বিন্দু 8,10, এ বিন্দু দেয়া আছে। আরেকটা বিন্দু দেয়া আছে বি বিন্দু 18,20। আচ্ছা ভালো কথা, বি বিন্দু 18,20। ওকে, এ বি বসানো শেষ। এখন বলো সংযোগ রেখাংশকে কিউ বিন্দুতে, কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া নাই, ভালো কথা, কিউ একটা বিন্দু, সেই কিউ বিন্দুতে কি হয় 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আর বিন্দুর কথা পরে বলি। কিউ বিন্দুতে কি হয় 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আচ্ছা ভালো কথা, এই বললাম কিউ বিন্দু, তাইলে এটাকে α1, β1 দিয়ে রাখি। 2:3 যেহেতু, তাই অবশ্যই এর কাছাকাছি, ঠিক আছে। 2:3 যেহেতু অবশ্যই কার কাছাকাছি, এর কাছাকাছি। আচ্ছা এই আগে বুঝি, তাহলে এখন আমি বলো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো কিনা? পারবো, গেল একটা স্টেপ। সেকেন্ড স্টেপ, এরপরে কি বলতেছে, আর এমন একটা বিন্দু যেই বিন্দুতে ওই এবি সরলরেখাটা এই 2:3 অনুপাতে বহির্বিভক্ত হয়। তাহলে বলো, আমরা বলেছিলাম গত ক্লাসে M1:M2, M1 এর ভ্যালু যদি ছোট হয় তাহলে সে কোন দিকে থাকে? এর দিকে। আর M2 এর ভ্যালু যদি বড় হয় বা M2 এর ভ্যালু যদি ছোট হয় তাহলে এই দিকে থাকবে। কিভাবে? এখন সিম্পল লজিকে বুঝো। এখন এ বি এইটা আমার টার্গেটের সরলরেখা। এখন আর হচ্ছে বাইরের এমন একটা বিন্দু, এই ধরো আর, এটার এই ধরলাম আমরা α2, β2, α2, β2। আর হচ্ছে বাইরের একটা বিন্দু যা এর সাথে 2 অনুপাত, পারফেক্টভাবে চিত্র মিলবে না, আর বি এর সাথে 3 অনুপাত তৈরি করেছে বহির্বিভক্তিকরণ। তাহলে বহির্বিভক্তিকরণ সূত্র দিয়ে আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট, প্রশ্ন করি, পি বিন্দুটা হচ্ছে কিউ এবং আর এর স্থানাঙ্ক নির্ণয় করে, এবং পি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। পি বিন্দু কি? এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ আর বি এর মাঝামাঝি জায়গায় কে থাকবে? পি। এই জায়গায় থাকবে কি? পি বিন্দু। এটাকে আমি ধরি α3, β3। পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ফাইন, স্থানাঙ্ক বের করতে বলে নাই, বাট করতে হবে। তারপরে কি বলছে? পি বিন্দুটা যদি এ বি এর মধ্যবিন্দু হয়, দেখাও যে পি কিউ ইন্টু পি আর ইজ ইকুয়ালস টু পিবি স্কোয়ার। তার মানে পি কিউ এর মান বের করতে হবে। পি কিউ এর মান কীভাবে বের করবো? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তারপরে পি আর এর মান বের করতে হবে, তারপরে পিবি এর মান বের করতে হবে, তারপরে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝাইতে পারছি? তাহলে এটা একটা কমপ্যাক্ট 10 মার্কসের কোশ্চেন তোমাদের স্ট্যান্ডার্ডে, কিন্তু এটা আসবে 4 মার্কসে। এটাই বলতে পারো বোর্ড কোশ্চেনের স্ট্যান্ডার্ড 4 মার্কসের। কথা কি বুঝাতে পারছি? তাহলে লিখতে হবে অনেক ফাস্ট, এদিক তো বুঝতেছি, লিখতে হবে কিন্তু অনেক ফাস্ট। ওকে, প্রশ্ন তো বুঝছি, কি করতে হবে তা তো বুঝছি, এখন লেখাটা হচ্ছে কথা। আচ্ছা শুরু করে দেই। তো ফার্স্ট অফ অল মনে করি এ 8,10, বি 18,20 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা কিউ α1,
কমা বিটা 1 এবং আর আলফা 2 কমা বিটা 2 বিন্দুতে 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত হয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল কিউ এর ক্ষেত্রে আসি। তাহলে আমরা আচ্ছা আরেকটা জিনিস পি বিন্দুর কথাটাও বলে নিই। এবি রেখাটির মধ্যবিন্দু পি, এবি রেখাটির মধ্যবিন্দু পি আলফা 3 কমা বিটা 3। ওকে, ঠিক আছে। এখন আসো অন্তর্বিভক্তির ক্ষেত্রে। এখন অন্তর্বিভক্তির ক্ষেত্রে অন্তর্বিভক্তিকরণ ক্ষেত্রে আমরা কার স্থানাঙ্ক বের করব? কিউ বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ কি না? তাহলে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক কমা আলফা 1 ইকুইভ্যালেন্ট m1 কত? 2 তো ডেফিনেটলি m1 কত? 2 ইন্টু তারপরে কত? x2 কত? 18 প্লাস তারপরে m2 কত? 3 ইন্টু x1 কত? 8 ডিভাইডেড বাই 2 প্লাস 3। সিমিলারলি বিটা 1 ইকুইভ্যালেন্ট m1 হচ্ছে 2 ইন্টু 20 প্লাস 3 ইন্টু 10 বাই 2 প্লাস 3। রাইট অর রং? ওকে, তাহলে আসো 36 প্লাস 24 বাই 5, 40 প্লাস 30 বাই 5। ওকে, সেখানে কত আসে? 60 বাই 5, এখানে আসতেছে 70 বাই 5। আচ্ছা, এখানে আসতেছে 12, এখানে আসতেছে কত? 14। তাহলে সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক 12,14। এরকম পর্যন্ত আমরা শেষ করলাম। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেছে। আবার বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে ক্ষেত্রে সো বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা কোন বিন্দু নিয়ে কাজ করি? আর বিন্দু। সো আর বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আর বিন্দুর ক্ষেত্র m1 m2 কত? 2 আর 3, বাট বহির্বিভক্তিকরণ যেহেতু সেই মাঝখানে কি মাইনাস। আচ্ছা, তাহলে আলফা 2 ইকুইভ্যালেন্ট m1 2 ইন্টু 18 মাইনাস 3 ইন্টু 8 বাই 2 মাইনাস 3, বিটা 2 ইকুইভ্যালেন্ট 2 ইন্টু 20 মাইনাস 3 ইন্টু 10 বাই 2 মাইনাস 3। হুবহু এইটাই বসবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস। আচ্ছা, তাহলে এখানে আমাদের 36 মাইনাস 24 বাই মাইনাস 1, 40 মাইনাস 30 বাই মাইনাস 1। সেখানে কত? 12 বাই মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 12
এখানেও কত 10/-1 তার মানে -10। সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক -12, -10। এটা গেল সেকেন্ড পার্ট। এরপরে থার্ড পার্ট, আবার মধ্যবিন্দু পি এর স্থানাঙ্কর ক্ষেত্রে, রাইট? আচ্ছা, আবার মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক, মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আলফা 3 ইকুইভ্যালেন্ট 8 + 18/2, বিটা 3 ইকুইভ্যালেন্ট 10 + 20/3, সো 26/2, 30/3, সরি 2 হবে। সো এখানে আমাদের 13 অ্যান্ড এখানে আমাদের 15। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক (13, 15). এরপরে আমাদের কি বলছে কি তিনটা বাহুর মান বের করতে হবে, তাই না? পিবি, পিআর আর আচ্ছা পিকিউ, পিআর, পিবি। তাহলে সব জায়গায় পিটা থাকবে, তাই না? তাহলে এই জায়গায় আমরা সবগুলোই যেহেতু লাগবে এইগুলো একটু সরায় দিই, এগুলা মানে পি বিন্দুগুলোর মান লিখি, তাহলে এটা দেখে দেখেই আমরা লিখতে পারবো। এখানে হচ্ছে এটা বসবে 13, 15। আচ্ছা, তারপরে কিউ বিন্দুটা হবে হচ্ছে 12, 14। আর বিন্দুটা হবে এখানে -12, -10। ঠিক আছে, বিন্দুগুলো বসাইছি। এখন এটা মুছে ফেলি। এ না লাগুক, এ তো লেখা আছে, মুছবো কেন শুধু শুধু। আচ্ছা, এখন পিকিউ, সুতরাং পিকিউ তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব, রাইট? তাহলে 13 - 12 হোল স্কোয়ার প্লাস 15 - 14 হোল স্কোয়ার উপরে রুট। তাহলে এখানে কি আসতেছে 1 + 1 রুট ইজ ইকুয়ালস টু √2 পিকিউ এর ভ্যালু। এরপরে কি পিআর 13 + 12 হোল স্কোয়ার 15 + 10 হোল স্কোয়ার, ক্যালকুলেটর। সেখানে আসে 25 হোল স্কোয়ার, এখানে আসে 25 হোল স্কোয়ার। কত আসে 625, রাইট? 625 + 625 যোগফল কত আসে? 1250। বর্গমূল করো 25 √2। এটা গেল পিআর। তারপরে বের করতে বলছে পিবি। ওকে, পিবি এর ক্ষেত্রে কি আসবে? 18 - 13। আচ্ছা, ওটা পরে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখবো তো। 20 - 15 হোল স্কোয়ার উপরে রুট। তাহলে এখানে কি আসতেছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এখানেও কি আসতেছে দেখো 25 + 25 তার মানে 50, এবং সেটাকে বর্গমূল করলে আমরা পাবো 5 √2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড পিকিউ ইন্টু পিআর। পিকিউ এর ভ্যালু হচ্ছে √2 ইন্টু 25 √2 ইজ ইকুয়ালস টু কত আসে 50। আর রাইট হ্যান্ড সাইড পিবি স্কোয়ার 5 √2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 50। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে? দেখাতে বলছে, সো শোড।
বুঝতে পারছি? অঙ্ক বড় না, কিন্তু তুমি যদি প্রশ্নটা প্রথমে গোলায় ফেলো তাহলে তোমার মাথায় ঢুকবে না এটা। ঠিক আছে, প্রশ্নটা গোলায় ফেলার চান্স অনেক। আচ্ছা, লিখছি। আচ্ছা, আমরা যখনই বেসিক বুঝাইছি তখন বলছিলাম হয় আমাদের অনুপাত দেওয়া থাকবে, বিন্দু বের করতে হবে, অথবা আমাদের বিন্দু দেওয়া থাকবে, অনুপাত বের করতে হবে। দেখো 6 নম্বর অঙ্কতে কি বলতেছে। বিন্দু দেওয়া আছে, যেমন 1,2 এবং 6,7 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশটি 3,4 বিন্দুতে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা নির্ণয় করো। তাহলে অনুপাত বের করতে হবে, m1:m2 এর মান বের করতে হবে। m1 এর মান বা m2 এর মান না, তোমরা এই জিনিসটা বোঝো কিনা একটু আলোচনা করি। ধরো আমি যদি এইভাবে বলি m1/m2 = 2/3, এর মানে কি এইটা যে m1 এর মান 2 আর m2 এর মান 3, এরকম না? এখানে কোনো ইন্ডিভিজুয়াল মান না, অনুপাত মানে কখনো ইন্ডিভিজুয়াল মান হইতে পারে না। এটা কাটাকাটি করার পরে এটা হইতেই পারে m1 এর মান 20, m2 এর মান 30 বা 200, 300, 2000, 3000, 2 লাখ, 3 লাখ, এরকম হইতে পারে না? আমরা কি জানি না? সো এই জন্য এটা অনেক ক্ষেত্রেই আমি দেখছি ভুল হয়। m1/m2 বা অনুপাতের মান যা আসবে সেটা অলওয়েজ অনুপাতের মানই। তুমি ইন্ডিভিজুয়াল ওই রাশির মান m1 = 2, m2 = 3 এটা কখনোই বসাইতে পারবা না। ওকে, ফাইন। তাহলে আমরা 6 এর 1 নম্বর শুরু করতেছি। ছয়ের 1, 1,2 এবং 6,7 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ। তাহলে নামটাম বলা নাই, তাহলে নামটাম ধরে নেই। মনে করি A 1,2 এবং B 6,7। A 1,2 এবং B 6,7 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, বিন্দু দুটির সংযোগ রেখাংশ C বিন্দু কত দেয়া আছে? 3,4 বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা সরাসরি অন্তর্বিভক্তিকরণের কথা যেহেতু বলেই দিছে, তাহলে আমরা সরাসরি কি সূত্র ব্যবহার করতে পারি। কিভাবে সূত্রটা ব্যবহার করতে হবে? এই যে, সুতরাং 3 ইকুইভ্যালেন্ট m1 ইন্টু x2 অর্থাৎ 6 প্লাস m2 ইন্টু x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সিমিলারলি 4 ইকুইভ্যালেন্ট m1 ইন্টু 7 প্লাস m2 ইন্টু 2 বাই m1 প্লাস m2। আর গুণ করব। এখন এই জায়গায় একটা কথা আছে যে আমরা এখানে দুইটা বিন্দুর আছে, তাই না? এইটা নিয়ে যদি কাজ করি না, রেজাল্ট যা আসবে এইটা নিয়ে কাজ করেও রেজাল্ট তাই আসবে। আমার টার্গেট কি? m1:m2 করা, তো তাহলে দুইটা নিয়ে কাজ করি, আমার রেজাল্ট কি সেই নিয়ে আসার কথা না? এই জন্য একটা দিয়েই আমরা ফার্স্ট এই পর্যন্ত লিখি, লেখার পরে একটা দিয়েই কাজ করি, রেজাল্ট ওই একই আসে। দেখাই আগে 3 এর এই কাজটা করি, আর এইভাবে গুণ করি। 6m1 প্লাস m2 ইকুইভ্যালেন্ট 3m1 প্লাস 3m2। পক্ষান্তর করি, 6m1 মাইনাস 3m1 3m2 মাইনাস m2। সো 3m1 2m2। ঠিক আছে।
এই পর্যন্ত বুঝছি। এখন দেখো এখানে কি চলে আসে, m1 আর m2 চলে আসছে কিনা। আমি যদি এখন একান্তরকরণ করি তাহলে m1/m2 ইজ ইকুয়ালস টু 2/3 চলে আসে। তার মানে কি, সুতরাং m1 ইস টু m2 ইকুয়ালস টু 2:3। না না না, এই বিন্দুর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হবে ভুজ, কোটি এবং স্থানাঙ্ক, বাট যখন এটা আড়াআড়ি গুণ করে ফেলতেছে তখন এটা কি হয়ে যাচ্ছে, সমীকরণ। সো সমীকরণের ক্ষেত্রে হবে না, যেমন আমরা ফাইনাল রেজাল্ট কিসে বের করছি, অনুপাত। ঠিক আছে, তাহলে একটা দিয়েই আমরা কিন্তু বের করে ফেলতে পারি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। এখন আমি পাশেরটাও করে দেখাচ্ছি যে এটাও সেম আসে। আচ্ছা, সো এখানে আমাদের 4m1 একটা করলেই হবে, 4m2 ইকুয়ালস টু 7m1 প্লাস 2m2। সো 7m1 মাইনাস 4m1 ইকুয়ালস টু, আচ্ছা এভাবে লিখি, 4m1 মাইনাস 7m1 ইকুয়ালস টু 2m2 মাইনাস 4m2। সো এখানে আমাদের মাইনাস 3m1 ইকুয়ালস টু মাইনাস 2m2, তাহলে আমাদের 3m1 ইকুয়ালস টু 2m2, ওই একই দেখো m1/m2 ইজ ইকুয়ালস টু 2/3 তথা m1 ইস টু m2 ইকুয়ালস টু 2:3। তাহলে আমরা উত্তরটা কি লিখব, সুতরাং এবি সরলরেখাটি সি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। সুতরাং এবি সরলরেখাটি সি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। বুঝতে পারছি। এখন 6-এর 2 নম্বর প্রশ্নটা পড়ি। সেম জিনিস, 3,2 5,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা 7,8 বিন্দুতে যে অনুপাতে বহিঃস্থভাবে বিভক্ত হয় তা নির্ণয় করো। একই কথা কিনা, আবারও বলতেছি, এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে এবং m1 ইস টু m2 অনুপাতে অন্তর্বিভক্তকরণের জায়গায় কি আসবে, তাহলে প্লাসের জায়গায় কি বসবে। আর কোনো পার্থক্য আছে? করে দেখাও, অঙ্কটা করে দেখাও দ্রুত। ওকে, তাহলে 6 শেষ আমাদের। 7-এর 1 নম্বর, একটা অঙ্ক বুঝলে 7-এ টোটাল 5টা অঙ্ক আছে, সবগুলোই বোঝা যায়। খেয়াল করি 7-এর 1 নম্বর প্রশ্নে কি বলতেছে, 7,7 এবং -5,-10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজন বিন্দু নির্ণয় করো। তাহলে এক্স অক্ষরেখার কথাটা আসছে কিনা, তাহলে এরকমভাবে আমার ওয়াই অক্ষরেখার কথা আসবে কিনা, তাহলে আমাকে এখন অক্ষরেখা আঁকতেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে দেখি, সাপোজ এই হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম, এবং ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। এখন আনুমানিকভাবে আমরা বিন্দু বসাই। এ বিন্দু হচ্ছে 7,7, তো এই 7,7 মানে প্রথম চতুর্ভাগ 7,7, আর বি বিন্দু কত বলছে, -5,10, তাহলে এটা কোথায় আছে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এই যে -5, বি বিন্দু আছে তৃতীয় চতুর্ভাগে, ধরে নিলাম এটা। এখন এবিকে সংযুক্ত করি, এবিকে সংযুক্ত করার ফলে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষরেখা একটা বিন্দুতে, এবিকে সংযুক্ত করার ফলে এক্স অক্ষরেখা একটা বিন্দুতে এবি সরলরেখাকে অন্তর্বিভক্ত করেছে, সমদ্বিখণ্ডিত না, অন্তর্বিভক্ত করেছে। এখন আমরা এর অনুপাত জানি না, অনুপাত বলে নাই, আর এই যে বিভাজন বিন্দুটা, সেই বিভাজন বিন্দুটাও বলে নাই। অর্থাৎ বিভাজন বিন্দু মানে কি, যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে এটার তো একটা স্থানাঙ্ক লাগবে। আমরা তো এতক্ষণ 6 নম্বর অঙ্কতে এই স্থানাঙ্ক দিয়ে m1 আর m2 এর মান বের করেছি।
এখন আমার কাছে এই বিভাজন বিন্দু তথা এই অন্তর্বিভক্তিকরণ বা বহির্বিভক্তিকরণ বিন্দুটার স্থানাঙ্ক নেই। তাহলে এই বিভাজন বিন্দুটা যেহেতু এক্স অক্ষরেখার উপরে অবস্থিত, এক্স অক্ষরেখার উপরে অবস্থিত বিন্দুগুলোকে কোটি থাকে, ওয়াই কি হয় 0। এক্স অক্ষরেখার উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কের কোটি 0, ওয়াই অক্ষরেখার উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজ 0। তাহলে এই যে বিভাজন বিন্দু, সাপোজ এটা সি এবং এটাকে আমি ধরে নিচ্ছি আলফা কমা 0, ভুল হবে না। তাহলে আমরা এখন বলতেছি আলফা কমা 0 বিন্দুতে এবি সরলরেখাটি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার m1 কোনটাকে ধরবো, m2 কোনটাকে ধরবো, কারণ কোনটা বড় কোনটা ছোট তো জানি না, সমস্যা নেই। আমরা m1 আর m2 একটাকে ধরলেই অঙ্ক মিলবে, ঠিক আছে, একটাকে ধরলেই অঙ্ক মিলবে। ওকে ফাইন। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের দুইটা কাজ এইখানে, এক m1:m2 এর মান বের করা এবং এই যে বিভাজন বিন্দু তথা যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে আলফা কমা 0, এই আলফার মান বের করাও আমাদের কাজ। ঠিক আছে, প্রশ্ন বুঝে ফেলছি, চিত্র বুঝে ফেলছি, বর্ণনা লিখি। মনে করি এ 7,7 এবং বি -5, -10 বিন্দু দুটির সংযোগ রেখা সি আলফা কমা 0 বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে, অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এখন সরাসরি আমরা আলফা এর মান বের করে ফেলি, সি বিন্দুর স্থানাঙ্ক। সুতরাং আলফা ইকুইভ্যালেন্ট m1 ইন্টু -5 অন্তর্বিভক্তিকরণ হয়েছে, তাই প্লাস m2 ইন্টু 7 বাই m1 প্লাস m2। সিমিলারলি 0 ইকুইভ্যালেন্ট m1 ইন্টু -10 প্লাস m2 ইন্টু 7 বাই m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে একটা সমীকরণ বের করে ফেলি, -5m1 প্লাস 7m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এইখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা অনুপাতটা কেমন বের করব, m1 বাই m2 না? অনুপাতটা কেমন অনুপাত বের করব, m1 বাই m2। তাহলে এইখানে m1 বাই m2 বের করার জন্য আমরা এই জায়গায় আমরা এই মানটা তো বসাবো, এখন না হোক পরের হোক বসাবো। তাই আমরা এই জায়গায় একটা কাজ করি, m2টা কমন নিয়ে রাখি। m2টা কী করে রাখি? কমন নিয়ে রাখি। কেন একটু পরে বুঝবো, কারণ আমরা এই যে 0 দিয়ে এই সমীকরণটা দিয়ে আমরা m1 বাই m2 অর্থাৎ m1:m2 এর মান বের করব। সেইটাই এসে আমি কোথায় বসাবো? আলফাতে বসাবো। কেন আলফাতে বসাবো? কারণ আলফাই কি আমার বিভাজন বিন্দুর স্থানাঙ্ক কিনা। তাই শুরু থেকেই আমরা এটাকে m1 বাই m2 এর একটা কনভার্সন করে রাখি। কিভাবে? খেয়াল করি, আমরা এই জায়গায় m2 যদি কমন নেই তাহলে তুমি বলো এখানে -5m1 বাই m1 -5m1, এখানে তো আর m2 নাই, তাহলে কোনো কিছু কমন নেওয়া যদি না থাকে তার মানে কি? ভাগ করা। তাহলে আমি এই জায়গায় কী করলাম? ভাগ করলাম, প্লাস এখানে 7। ঠিক আছে, ডিভাইডেড বাই সিমিলারলি এখান থেকে আমি কি কমন নিব? m2 কমন নিলে এখানে আমার কি থাকবে? m1 বাই m2 প্লাস 1। এখন বলো m2 কাটাকাটি যায় কিনা? যায়। তাহলে ইজিলি আলফা ইকুইভ্যালেন্ট -5 ইন্টু m1 বাই m2 প্লাস 7
বাই m1 বাই m2 প্লাস 1, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি। বুঝতে পারলাম। এখন দ্বিতীয় অংশ, আবার এখানে কি আছে, -10 m1 প্লাস 7 m2, এই যে এটাকে আমরা সরাসরি এইভাবে যদি গুণ করি এটার সাথে এটা, তাহলে এটা কি হয়ে যায় 0। তাহলে 7 m2 ইজ ইকুয়ালস টু 10 m1, সো m1 বাই m2 ইজ ইকুয়ালস টু 10 বাই 7, সুতরাং m1 ইজ টু m2 ইজ ইকুয়ালস টু 10 ইজ টু 7। বলো অনুপাত বের হয়েছে কিনা? এই অনুপাত অর্থাৎ এই মানটা এখন আমি কোথায় বসাবো? 1 নঙে। তাহলে আমার বিভাজন বিন্দুও তৈরি হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণে m1 বাই m2 ইজ ইকুয়ালস টু 10 বাই 7 বসিয়ে পাই, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট -5 ইন্টু 10 বাই 7 প্লাস 7 বাই 10 বাই 7 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখন 50 উপরে -50 প্লাস 49 বাই 7, নিচে 10 প্লাস 7 বাই 7, 7 7 কাটাকাটি চলে যায়, এবং এখানে আমার কত থাকে -1, আর নিচে কত থাকে 17, রাইট? কত থাকে -1 বাই 17। সুতরাং এবি রেখাটি x অক্ষ দ্বারা c -1/17, 0 বিন্দুতে 10:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। বুঝতে পারছি? এটা ভুল হচ্ছে না? 7/10 হবে। কেউ বলতেছে না কেন? এখানেই তো ভুল করে আসছি। এটা কি হবে? 7/10 হবে না? অঙ্ক শুধু তুলে গেলেই হবে? 7/10, তাহলে এটা কি হবে? 7:10, 7/10, 7/10, তাহলে এখানে কত হবে? 5 7 35, আর এটা হবে 70, এখানে আসবে হচ্ছে 7, আর এখানে 10, তাহলে উপরে থাকতেছে -35 আর নিচে থাকতেছে 17, সেটা আসবে অ্যান্সার। সো x অক্ষ দ্বারা c -35/17, 0 বিন্দুতে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। বুঝতে পারছি? আচ্ছা, সাথে 2 নম্বর পড়ি। এ এবং বি বিন্দু দুইটি সংযোগ রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করো। সেম কোশ্চেন কিনা? হুবহু 7-2 +35 হবে। ও হ্যাঁ, +35 হবে, +35 হবে যোগ বিয়োগে। আচ্ছা, 7-2 নম্বরটা পড়ি। সেম প্রশ্ন কিনা? সেম প্রশ্ন। 7-2 নম্বরটা করে দিবেন, তারপরে ছুটি। ঠিক আছে, সবার খাতা চেক করবো। 7-2 নম্বরটা সুন্দর করে বর্ণনা সহ করে দেন। ঠিক আছে? না।